শেখ হাসিনার যে পতন, সেই পতনের আগে এই পৃথিবীতে, এই ভূখণ্ডে তার জন্য কি কি পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি নিয়ে সংক্ষেপে আলোচনা করব। শেখ হাসিনার যখন বিজয় ছিল 2009 থেকে 2014, এটা হলো তার ফাউন্ডেশন। তারপরও তিনি একটা অসাধারণ সময় পেয়েছিলেন 2014 থেকে 2018। এই সময়টি প্রকৃতি তাকে দিয়েছিল। তিনি যেখানে হাত দিয়েছেন সেখানে সোনা ফেলেছে। তিনি অবৈধ ছিলেন, নির্বাচন ভালো হয়নি, কিন্তু যেহেতু বিরোধী দল আসেনি তার একটা বক্তব্য ছিল, কিন্তু নিজের হাতে তিনি সেই সর্বনাশটা করেছেন 2018 সালে। সেই সর্বনাশের ফলে কি হলো, 2018 সালের যে রাতের ভোট, সেই রাতের ভোটে তার প্রতি বিশ্বাস, আস্থা, মান, মর্যাদা উঠে গিয়েছিল এবং 2024 সনের নির্বাচনের পরে তার উপর রীতিমতো গজব নাজিল হয়ে গেছিল আল্লাহর পক্ষ থেকে। এখন এই যে তার প্রতি গজব নাজিল হয়েছিল, এটার কিছু নমুনা আমরা প্রকৃতিতে দেখতে পেয়েছিলাম। যেমন ওই সময় দেখবেন যে হঠাৎ করে একটা রাসেল ভাইপারের আতঙ্ক সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হলো, বা সারা বাংলাদেশে কিন্তু এই আতঙ্কটা ছড়িয়ে পড়েছিল। দিস ইজ ওয়ান, কোনো রিজন ছিল না। এখন বাংলাদেশে আসলে এরকম রাসেল ভাইপারের যে ভয়াবহতা ছড়ানো হয়েছিল, এটা একটা নিরীহ সাপ, মানে ধান খেতে থাকে এবং অনেক ক্ষেত্রে এটি প্রকৃতির জন্য খুবই উপকারী। কিন্তু বাংলাদেশে কি হলো, এই উপকারী প্রাণীটিকে ভয়ের রাজত্বে ঢুকানো হলো এবং ব্যাপকভাবে এটিকে নিধন করা হলো প্রকৃতি থেকে। যেখানে যেভাবে যে পারলো এই সাপটিকে মারা হলো। এবং এটা কেন এলো, কিভাবে এলো, এই ভয়টা কেন এলো, বা কেন আমরা এই কাজগুলো করলাম, এটা আমরা কখনো ভাবিনি। এরপরে একটার পর একটা খুব অনভিপ্রেত ঘটনা ঘটতে থাকলো। আপনাদের মনে আছে সেই ছাগল মতিয়ারের কথা, উচ্চবংশীয় ছাগল, উচ্চবংশীয় গরু, সে নিয়ে যে কি লঙ্কা কাণ্ড হলো, সারা বাংলাদেশ তোলপাড়। দেশে এত সমস্যা, এত অভাব, এত অভিযোগ, তারপরে শেষে এত সন্ত্রাস, কোনো কিছু নিয়ে মানুষের মাথা ব্যথা নেই। তাদের সবারই মাথা ব্যথা উচ্চবংশীয় গরু নিয়ে আর উচ্চবংশীয় ছাগল নিয়ে। গেল উচ্চবংশীয় গরু ছাগল। তারপর হলো বেনজির কাণ্ড, বেনজির টার্গেটের মধ্যে চলে আসলো এবং সেই টার্গেটটিকে কেন্দ্র করে মানে সরকারের সকল কিছু তছনছ হয়ে গেল। মানে এক ছাগল কাণ্ড, উচ্চবংশীয় গরু কাণ্ড এবং বেনজির কাণ্ড। এই কাণ্ডের মাধ্যমে সচিবালয়, ক্যান্টনমেন্ট, পুলিশের হেডকোয়ার্টার এবং রাজনীতির কেন্দ্র সব জায়গাতে তোলপাড় শুরু হয়ে গেল এবং পুরো সমাজে অনেকগুলো ভ্যাকুয়াম তৈরি হয়ে গেল। এবং সেই ভ্যাকুয়ামের হাত ধরেই এই যে একটা নিপাট, নিখাত, শান্তিময় একটি আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সেটি হয়ে গেল শেখ হাসিনার পতনের আন্দোলন বা নিয়ামক। তারপরে ঘটনা আমরা সবাই জানি। ওই সময়টিতে দুষ্ট গ্রহ শনি একদম শেখ হাসিনার কাছাকাছি চলে এসেছিল। সেই দিক থেকে যদি চিন্তা করেন, তাহলে এখন দেখুন যে এই বাংলায় প্রচন্ড রকম কতগুলো সমস্যা, সারা বাংলাদেশের আনাচে কানাচে রাষ্ট্রযন্ত্র একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। তারপর সেগুলোর কারণে ব্যবসা বাণিজ্য, জনজীবন তছনছ হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই। আমি জাস্ট আমার নির্বাচনী এলাকার একটা ছোট উদাহরণ বলি। আমাদের এলাকাতে একটা পানি উন্নয়ন বোর্ডের প্রায় 100 কিলোমিটারের মতো একটা সার্কুলার রোড আছে। 5-6টা ইউনিয়নকে কেন্দ্র করে এই নদীর তীরবর্তী অবদার রাস্তা বলা হয় এটাকে। আমাদের ওই সময়টাতে, এখন 70-এর বন্যার পর এগুলো সব নির্মিত হয়েছিল, কিন্তু এরপরে আসলে ওরকম বন্যা ঠান্ডা হয় নাই এবং নর্মাল নিয়ম অনুযায়ী 4-5 বছর পরে এই কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে যায় এবং এটার উপর কিছু মাটি ফেলতে হয়। তো এভাবেই আসলে 2009 সন পর্যন্ত চলছিল। তো 2009 সনে ওই যে উপরে যে মানুষ হাঁটাহাঁটি করে মাটি ক্ষয়ে যায়, তো এটা বন্ধ করার জন্য আমি কি করলাম, ওই প্রজেক্টগুলোকে এলজিডির আন্ডারে নিয়ে পুরো সেই যে প্রায় 150-200 কিলোমিটার যে রাস্তা, সেই রাস্তাটা পাকা করে ফেললাম এলজিডির টাকা দিয়ে। অবদা রাস্তা পাকা করে ফেললাম এলজিডির টাকা দিয়ে। ফলে পুরো এলাকাটাতে একেবারে উন্নয়ন, মানে যাকে বলে উন্নয়নের একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেল। এবং যেখানে যেখানে ছোট ছোট বাজার ছিল, বড় বড় বাজার হয়ে গেল। এবং আপনি জানেন যে গলাচিপাতে এই সকল বাজার লিজ দিয়ে সরকারের যে রেভিনিউ, এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেভিনিউ আর্নিং আমাদের সেই গলাচিপাতে। এমনকি ঢাকার কোনো উপজেলার সঙ্গে এটা তুলনা করা যাবে না, এত বেশি রেভিনিউ সেখানে আয় হয় এই হাট, বাজার, জলমহল ইত্যাদি থেকে। যাই হোক, এখন একটা হাট আছে যেখানে 50 লাখ, 60 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত ডাক হয় এবং এটার ওই অবদার রাস্তার উপরে
এরকমভাবে আধুনিক হয়ে যাওয়ার কারণে সেখানে যে দোকানপাট হয়েছে, মার্কেট হয়েছে, সেটাকে কেন্দ্র করে বিপণী বিতান হয়েছে হাজার হাজার ঘর বাড়ি। তো এখন এইভাবে চলছে। হঠাৎ করে এই সরকারের আমলে পানি উন্নয়ন বোর্ডের হঠাৎ মনে হলো যে তারা এখন এই রাস্তার উপরে 3 ফিট মাটি ফেলে মানে রাস্তা উঁচু করবে যেন বন্যা না হয়। এখন চিন্তা করুন যে 3 ফিট মাটি যদি ফেলতে হয় একটা রাস্তার উপরে, পার কিলোমিটারে খরচ যাবে 5 থেকে 6 লাখ টাকা। আর ওখানে যে পাকা রাস্তা করা আছে সেই পাকা রাস্তায় সরকারের খরচ গেছে গড়ে 50 লাখ টাকা পার কিলোতে। এখন এই 50 লাখ টাকার পার কিলোর উপরে যদি আপনি 3 ফিট মাটি ফেলেন তো সেই রাস্তাটা নষ্ট হয়ে গেল। আর পাকা রাস্তার উপর মাটি কি থাকবে? 3 ফিট মাটি থাকবে না। আর এই কাজ করার জন্য পুরো এই যে 150 থেকে 200 কিলোমিটার যে রাস্তার উপরে যে অন্তত পক্ষে 50টি হাট বাজার আছে এগুলো সব ভেঙে ফেলতে হবে। এবং এখানে শুধুমাত্র একটা উপজেলাতেই অন্তত 500 থেকে 1000 কোটি টাকার সহায় সম্পত্তি নষ্ট হয়ে যাবে এই পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তা কর্মচারীদের খামখেয়ালি দুর্নীতি। এবং এখানে হয়তো দেখা গেল যে একজন 50 লাখ টাকা ঘুষ পেয়েছে বা টেন্ডার পেয়েছে বা কাজ পেয়েছে, এই জিনিসগুলোর কারণে পুরো এলাকাতে কান্নার রোল। এইভাবে শুধু আমার একটা উপজেলাতে বললাম, এভাবে অসংখ্য উপজেলাতে অসংখ্য রকম ঘটনা ঘটে যাচ্ছে প্রতিদিন। 111-এর সময় কিন্তু এরকম ঘটনাগুলো ঘটে যাচ্ছে যা কিনা প্রান্তিক পর্যায়ে ইকোনমিকে একেবারে শেষ করে দিয়েছিল এবং তার ওই যে গ্রাম্য হাট বাজারগুলো ভেঙে পুরো ইকোনমিকে শেষ করে দিয়েছিল। তো এরকম অনেক ঘটনা এই সময়টাতে ঘটছে যেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারোর নেই। অনেক সময় এরকম ঘটনা যদি জনপ্রতিনিধিদের জমানায় থাকতো, আমার জমানায়, মানে এখন যদি সরকার থাকতো, এমপি সাহেবের কাছে আসতো সবাই, এমপি সাহেব দরকারে মন্ত্রীকে নিয়ে যেতেন এলাকাতে, 1 ঘন্টার মধ্যে মন্ত্রীকে নিয়ে যেতেন যে আপনি দেখেন, এবং মন্ত্রী স্থানীয়ভাবে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত দিতেন, পুরো জিনিস মানে পরিবর্তন হয়ে যেত। কিন্তু এখন সেটা সম্ভব নয়। তো এইরকম অনেক কিছু ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে যা কিনা জনজীবনকে শেষ করে দিচ্ছে, যা মূল ধারায় আসছে না। কোথায় রাতে ডাকাতি হচ্ছে, কোথায় চাঁদাবাজি হচ্ছে, কারা করছে, 1-2 নয়, লক্ষ লক্ষ মানুষ এই চাঁদাবাজির সঙ্গে নতুন করে জড়িত হয়ে পড়েছে। আর কোটি কোটি মানুষকে চাঁদার যে সেক্টরে জড়িয়ে ফেলা হচ্ছে এবং এইটা নিয়ে সেনাবাহিনী, পুলিশ, সরকারের কোনো মাথা ব্যথা নাই। তারা যে সমস্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি করছে বা যে সমস্ত বিষয় নিয়ে নুসরাত ফারিকে ধরা হবে, তারপর তিশাকে কেন ধরা হলো না, এগুলো নিয়ে আলাপ আলোচনার বিষয় হচ্ছে। এবং এর প্রেক্ষিতে কি হচ্ছে, এখন ওই উপদেষ্টা মাহফুজ তার মাথাকে বোতল মারলো, তারপর স্লোগান হচ্ছে মুলা না বোতল, মুলা না বোতল ইত্যাদি যে কথাবার্তাগুলো, এটা সাধারণত তখনই ঘটে যখন কোনো একটি ভূখণ্ডের খুব কাছাকাছি শনি গ্রহ চলে আসে। আদারওয়াইজ যখন স্বাভাবিক থাকে তখন গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে যায়, ভালো মন্দর পার্থক্য করা যায়, সম্মানিত লোকের সম্মান থাকে, আর যারা গুন্ডা প্রকৃতির মানুষ তারা কখনো সামনে আসতে পারে না। আর এই জিনিসটা যখনই উল্টে যায় তখনই সেখানে শনির দশা শুরু হয়ে যায়। এটাই হলো প্রকৃতির নিয়ম। তো সেক্ষেত্রে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা এই শনি কিভাবে দূর করবেন, কিভাবে বৃহস্পতিকে টানবেন, কাছে আনবেন, এটা তাদের ব্যাপার। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।